আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। প্রিয় শিক্ষার্থী, অনার্স তৃতীয় বর্ষ অর্থনীতি অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ক্লাস চালু রাখার যে অনলাইন ক্লাসের যে উদ্যোগ, সেই উদ্যোগে সংযুক্ত হতে পেরে আমরা সবাই আনন্দিত। সবাইকে আমি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি। আমাদের আজকের বিষয় অর্থনীতি প্রোগ্রাম স্নাতক সম্মান কোর্স 232205, কোর্সের নাম বাংলাদেশের অর্থনীতির অধ্যয়ন, লেকচার নাম্বার 9, লেকচার শিরোনাম দারিদ্র। Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of the National University online class lecturer as a resource person. Please maintain the health rules. Subject economics, program honors, course code 232205. Name of the course, Studies on Bangladesh Economy, lecture number 5. Title of the lecture, Poverty. This is Muhammad Ali, Assistant Professor, Economics, Government BL College, Khulna. Email ID mdali3009@gmail.com. তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যেটা শিখবো, আমি যেটা তোমাদের সাথে আলোচনা করব, শেয়ার করব, সেটা হচ্ছে দারিদ্র, দারিদ্র্যের প্রকারভেদ, দারিদ্র পরিমাপের বিভিন্ন সূচক, বাংলাদেশে দারিদ্র্যের কারণসমূহ, বাংলাদেশে দারিদ্র বিমোচনে সরকারের ভূমিকা, এই বিষয়ে। পভার্টি, ক্লাসিফিকেশন অফ পভার্টি, ইন্ডেক্স অফ পভার্টি মেজারমেন্ট, কজেস অফ পভার্টি ইন বাংলাদেশ, রোল অফ গভর্নমেন্ট ফর পভার্টি অ্যালিভিয়েশন ইন বাংলাদেশ। আমরা এই বিষয়ের উপরে আজকে আলোচনা করব। তো আজকের পাঠ শেষে তোমরা যেগুলো শিখতে পারবে সেগুলো হচ্ছে দারিদ্র বলতে কি বোঝায় তা তোমরা বলতে পারবে, বিভিন্ন প্রকার দারিদ্র সম্পর্কে আলোচনা করতে পারবে, দারিদ্র পরিমাপের বিভিন্ন সূচক সম্পর্কে বলতে পারবে, বাংলাদেশের দারিদ্র্যের কারণসমূহ বলতে পারবে, এবং দারিদ্র বিমোচনে বাংলাদেশের সরকারের ভূমিকা কি তা সে সম্পর্কে তোমরা আলোচনা করতে পারবে। শুরুতে আমি আসি দারিদ্র। দারিদ্র বলতে মূলত বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় প্রয়োজন মেটানোর জন্য অধীনস্থ সম্পদ বা আয়ের অপর্যাপ্ততাকে বোঝায়। দারিদ্র্যের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক উপাদান থাকতে পারে, অর্থাৎ বেঁচে থাকার জন্য মানুষের যা যা প্রয়োজন, সেই প্রয়োজনটুকু মেটানোর জন্য যে সম্পদ থাকার দরকার তা যদি অপর্যাপ্ত থাকে তাহলে তাকে দারিদ্র বলবো। দারিদ্র এমন একটি অবস্থা যখন একজন মানুষ তার জীবন ধারণের জন্য ন্যূনতম জীবনযাত্রার মান অর্জনে স্বল্প আয়ের কারণে জীবন ধারণের জন্য অপরিহার্য দ্রব্যাদি ক্রয় করার সক্ষমতা হারিয়ে ফেলে। দারিদ্র্যের সংজ্ঞা পুনরুদ্ধারণ করেছে বিশ্ব ব্যাংক। এই নতুন সংজ্ঞা অনুযায়ী দৈনিক $1.9 অর্থাৎ বাংলাদেশি টাকায় 148 টাকা এর কম আয় করা মানুষ দরিদ্র বলে গণ্য হবেন। এটা গেল দারিদ্র্যের সংজ্ঞা। আমরা দারিদ্র্যের প্রকারভেদ সম্পর্কে দেখব। দারিদ্রকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি, একটা চরম দারিদ্র বা পরম দারিদ্র, আর একটা হচ্ছে অনপেক্ষ বা আপেক্ষিক দারিদ্র। একটা হচ্ছে অনপেক্ষ বা পরম দারিদ্র, আর একটা হচ্ছে আপেক্ষিক দারিদ্র। তো এই অনপেক্ষ বা পরম দারিদ্রকে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকজন, আর একটা হচ্ছে চরম দারিদ্রতার বসবাসকারী লোকজন। তাহলে আমরা যেটা পাই, দারিদ্র সীমার নিচে কারা আছে, এটা বিষয় হচ্ছে যে সমস্ত ব্যক্তি তাদের দৈনিক খাদ্য গ্রহণের পরিমাণ সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য 2122 কিলো ক্যালোরি খাদ্য গ্রহণ করার দরকার। যদি এর থেকে কম কেউ খাদ্য গ্রহণ করে থাকে তাহলে তাদেরকে বলা হবে দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকজন। এখন 2019 সালের অর্থনৈতিক সমীক্ষাতে বাংলাদেশে দারিদ্র সীমার নিচে বসবাসকারী
এইরকম লোক আছে 20.5%। এরপরে আসি আমি চরম দারিদ্র, এক্সট্রিম প্রভার্টি, হার্ডকোর প্রভার্টি। স্বাভাবিকভাবে 1805 কিলো ক্যালোরি এর নিচেই যে সমস্ত লোকেরা খাদ্য গ্রহণ করে তাদেরকে চরম দারিদ্র বলে ধরে নেওয়া হয়। এরকম বাংলাদেশের চরম দারিদ্র্যে রয়েছে প্রায় 10.5%, যেটা অর্থনৈতিক সমীক্ষা 2019 থেকে আমরা পাই। যেহেতু আমরা 2020-এর অর্থনৈতিক সমীক্ষাটি এখনো বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সেখানে এখনো আপলোড তারা করে নাই, তাই আমরা এটা জানতে পারি নাই। আমরা 19-কে নিয়েই কাজ করছি। এরপর আছে আপেক্ষিক দারিদ্র্য। সেটা কেমন? যে কোনো একজন ব্যক্তির তুলনায় অপর একজন ব্যক্তির আর্থিক অবস্থা যদি খারাপ থাকে, নিম্ন থাকে, জীবনযাত্রার মান যদি কম থাকে, একটা দেশের তুলনায় আরেকটা দেশের যদি তার ভোগ প্রবণতা কম থাকে, তার আয় কম থাকে, জীবনযাত্রার মান কম থাকে, তাহলে আমরা সেটাকে আপেক্ষিক দারিদ্র্য বলে থাকি। আপেক্ষিক দারিদ্র্য পরিমাপ সাধারণত গিনি সহগ বা জিনি সহগ যেটা আমরা বলি, এটা দিয়ে করে থাকি। এটা আমি বোর্ডে তোমাদেরকে এরপরে যখন আমরা এটার বিষয় আসবো সেটা আমি বুঝিয়ে দিব। এটা গেল দারিদ্র্যের প্রকারভেদ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এ সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমাদের দারিদ্র প্রকারভেদ সম্পর্কে, না থাকলে আমি দারিদ্র পরিমাপের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে আছে মাথা গণনা সূচক, অর্থাৎ দারিদ্র পরিমাপের কতগুলো পদ্ধতি আছে, কতগুলো সূচক আছে, সেই সূচকের সাহায্যে দারিদ্র পরিমাপ করা হয়ে থাকে। যেমন 1 নম্বর হচ্ছে মাথা গণনা সূচক, অর্থাৎ দারিদ্র সীমার নিচে যে সমস্ত লোকজন অবস্থান করছে সেই সমস্ত জনগোষ্ঠীর সংখ্যাকে মোট জনগোষ্ঠীর সংখ্যার শতকরা প্রকাশ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মাথা গণনা সূচক। এবং 1998 সালে দক্ষিণ এশিয়ায় 40%, সাব সাহারার 46.3%, পূর্ব এশিয়ার 15.3% দারিদ্র সীমার নিচে অবস্থান করছে বলে বিশ্ব ব্যাংক একটি রিপোর্ট প্রকাশ করে। এই মাথা গণনা সূচকে বাংলাদেশের অবস্থান কি সেটা আমরা দেখার জন্য আমরা একটু বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক প্রকাশিত অর্থ নৈতিক সমীক্ষা আমরা একটু দেখে আসি যে আসলে মাথা গণনা সূচকে বাংলাদেশের অবস্থান কি। এইটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2019 এর চ্যাপ্টার 13 নম্বর চ্যাপ্টার আছে দারিদ্র বিমোচন সংক্রান্ত সকল প্রকার তথ্য। তোমরা চাইলে আমি এই কপিটি আমি তোমাদের ইমেইলে সাব করতে পারি, যেহেতু ভিডিও আমি কাউকে আপলোড করতে বা আমি শেয়ার করতে পারবো না। তো আমরা চলে আসি দারিদ্র বিমোচন সংক্রান্ত। দারিদ্রের মাত্রা, পরিমাপ পদ্ধতি, এখানে সবকিছু তোমরা পেয়ে যাবা। দেখো যে বাংলাদেশে দারিদ্র 18 সালে দারিদ্রতা ছিল 21.8%, এবং 20 সালে সেটা টার্গেট করা হয়েছে 18.6%। এটা একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধরে নেওয়া আছে। আর আমরা 19 সালে যেটা পেয়েছি সেটা হচ্ছে 20.5। তারপর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেখানে বাংলাদেশের অবস্থান আগের থেকে আরো 3 ধাপ এগিয়ে গেছে। এরকম বিভিন্ন তথ্য আমরা দেখছি। এইবার আমরা এখানে দেখব দারিদ্রের যদি আয়ের ভিত্তিতে জাতীয় দারিদ্র পরিমাপ করা হয়, 2016 সালে ছিল 24.3, সেটা 2005 সালে ছিল 40, অর্থাৎ ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করতেছি। 2010 সালে ছিল 31.5। আমরা এরকম এটা খানা জরিপ এবং ব্যয় জরিপ, এটা 2016, এখান থেকে আমরা এই তথ্যটি পাই। মাথাপিছু আয় এবং ভোগ ব্যয় এর ক্ষেত্রে আমাদের যে দারিদ্র পরিস্থিতি আমরা সেটা যদি লক্ষ্য করি, সেটা দেখব যে আমাদের মাথাপিছু আয়, মাসিক গড় ব্যয় এবং মাসিক গড় ভোগ আমাদের এই অবস্থায় ছিল। 2016 সালে ছিল জাতীয় পর্যায়ে 15,945 টাকা, মাসিক গড় ব্যয় ছিল 15,715 টাকা,
মাসিক গড় ভোগ ছিল হচ্ছে 15,420 টাকা। এটা ছিল জাতীয় পর্যায়ে, যেটা 2005 সালে ছিল 7,203 টাকা এবং মাসিক গড় ব্যয় ছিল 6,134 টাকা এবং মাসিক গড় ভোগ ব্যয় ছিল 5,964 টাকা। এটা হচ্ছে আমাদের মাথা গণনা সূচকের পরে আমরা চলে আসি আবার দারিদ্র ব্যবধান সূচক। দারিদ্র ব্যবধান সূচক হচ্ছে দারিদ্র সীমার নিচে জনগোষ্ঠী যারা বসবাস করছে তাদের দারিদ্র রেখা থেকে মূল জনগোষ্ঠীর যে আয়ের ভিতরে ডিফারেন্সটা কি, এইটার গড় নিয়ে ওই গড়কে দারিদ্র রেখার রূপে প্রকাশ করা হয়। এর দ্বারা দারিদ্রের গভীরতা কতটুকু আছে, তার ইন্টেন্সিটি কতটুকু আছে, এইটা সাধারণত পরিমাপ করা হয়ে থাকে। এরপরে যেটা আছে ন্যূনতম প্রয়োজন, অর্থাৎ এইটা আর একটা সংজ্ঞা সাবেক ব্রিটিশ অর্থনীতিবিদ সিফম রাউন্ট্রি তার মতে তিনি বলছেন যে দৈহিক দক্ষতা বজায় রাখার জন্য ন্যূনতম যতটুকু খাদ্য বা গ্রহণের প্রয়োজন ততটুকু যারা মেটাতে পারে না তাদেরকে আমরা দারিদ্র বলবো। দারিদ্রের ব্যবধানের বর্গমূল, অর্থাৎ দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠী দারিদ্র রেখা থেকে তাদের আয়ের ব্যবধানের বর্গের গড়কে দারিদ্র রেখার অনুপাতে প্রকাশ করে সেই দারিদ্র ব্যবধানের বর্গমূল নির্ণয় করা হয়। দারিদ্রের ব্যবধানের বর্গমূল দ্বারা এখানেও কিন্তু ইন্টেন্সিটি অফ পভার্টি বা দারিদ্রের গভীরতা কত, তীব্রতা কত, সেটা প্রকাশ করা হয়ে থাকে। আপেক্ষিক দারিদ্রের পরিমাপ, এটা আগে আমি বলে আসছি যে একটা জনগোষ্ঠী থেকে আর একটা জনগোষ্ঠী কতটুকু নিম্ন জীবনযাত্রার মানে আছে, কতটা আয় কম স্তরে আছে, কতটা কম ভোগের স্তরে আছে, এইটা পরিমাপ যদি কম ভোগের স্তরে থাকে তাহলে ওই দ্বিতীয় জনগোষ্ঠীকে প্রথম জনগোষ্ঠীর তুলনায় আপেক্ষিকভাবে দারিদ্র বলা যাবে। সেই হিসেবে আমরা বলতে পারি আমরা সৌদি আরব কিংবা আমেরিকা, লন্ডন, জাপান এদের তুলনায় বাংলাদেশ দারিদ্র। আবার সার্বিকভাবে বাংলাদেশের দারিদ্রতার অন্যান্য সূচকে আমরা বাংলাদেশ দরিদ্র দেশের মধ্যে রাখতে পারি, সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। খাদ্য শক্তির পদ্ধতি, এটা মূলত খাদ্য শক্তি কে কতটুকু গ্রহণ করবে সেইটার দ্বারা পরিমাপ করা হয়ে থাকে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার দৈনিক যদি যে প্রয়োজন মানে 2122 কিলো ক্যালোরি তার থেকে কম কেউ গ্রহণ করে তাহলে সে দরিদ্র বলে ধরে নেওয়া হবে। এটা দারিদ্র পরিমাপের আরো একটা পদ্ধতি। ক্রয় ক্ষমতার বৈষম্য, এখানে বলা হয়েছে যে ক্রয় ক্ষমতা যাদের কম, অর্থাৎ ওই যে বিশ্ব ব্যাংকের রিপোর্ট দৈনিক $1.9 অর্থাৎ 148 টাকার কম যারা আয় করে থাকে এবং এই টাকার কম যারা ভোগ করে থাকে, এই যে বৈষম্যটা সেটাই মূলত দারিদ্র। এরপর আর একটা বিষয় আছে মৌলিক চাহিদা, এটা শিক্ষা, স্বাস্থ্য, তারপরে বাসস্থান, স্যানিটেশন, পানি সরবরাহ, এই যাবতীয় সুযোগ সুবিধা থেকে যারা বঞ্চিত এদেরকে আমরা এক দৃষ্টিতে দারিদ্র বলতে পারি। এটা গেল দারিদ্র পরিমাপের বিভিন্ন পদ্ধতি। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের দারিদ্রের কারণ। বাংলাদেশের দারিদ্রের কি কি কারণ আছে আমরা একটু দেখি। প্রথমে আমরা আসি যে বাংলাদেশে বিরাজমান চরম দারিদ্র অবস্থা দীর্ঘদিনের প্রতিকূল আর্থ সামাজিক রাজনৈতিক ব্যবস্থার একটা সমন্বিত ফল। বাংলাদেশের ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশের প্রেক্ষিতে বিভিন্ন কারণ দারিদ্র সমস্যাটিকে ক্রমান্বয়ে জটিল করে তুলেছে। প্রখ্যাত সমাজবিজ্ঞানী গিলিনের মতে কোন দেশের দারিদ্র পরিস্থিতির জন্য নিচের তিনটি অবস্থার কথা তিনি বলেছেন। এক হচ্ছে পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধানের অক্ষমতা, দ্বিতীয় কারণ হচ্ছে প্রতিকূল আবহাওয়া জলবায়ু একটা বিষয় এবং এর সাথে প্রাকৃতিক সম্পদের অপ্রতুলতা, তৃতীয় কথা হচ্ছে সম্পদের অসম বন্টন এবং উপার্জনের
সুবিধা। এটা হচ্ছে একটি দেশের দারিদ্র্যের মূল কারণ বলে সমাজবিজ্ঞানী কিলিন এটা প্রকাশ করেছেন। আমরা আসি বাংলাদেশের দারিদ্র্যের কারণগুলো কি কি। প্রথম কারণ হলো যে উপনিবেশিক শাসন এবং শোষণ। শাসন বলে ভুল হবে, এটা শাসনের সাথে শোষণ ছিল বেশি মাত্রায়। অর্থাৎ এখানে কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, তাহলে উপনিবেশিক শাসন আমরা জানি যে বাংলাদেশ প্রায় 200 বছরেরও অধিক কাল ধরে 200 বছর কাল ধরে উপনিবেশিক শাসন শোষণের জাতাকলে পিষ্ট হয়েছিল। এখানকার শিল্প সংস্কৃতি অর্থনৈতিক বিকাশ কোনো জিনিসটাই কিন্তু সঠিকভাবে হতে দেয়নি সেই ব্রিটিশ শাসক গোষ্ঠী। তারা এখানে কোম্পানির শাসন চালিয়েছিল 100 বছর এবং তার পরবর্তীতে ভারত শাসন আইন করে তারা ব্রিটিশ ইংল্যান্ড থেকে তারা শাসন করে এবং সর্বোপরি তাদের টার্গেট ছিল এদেশ থেকে বা এই অঞ্চল থেকে সম্পদকে যত সম্পদ পাওয়া যায় লুটপাট করে তাদের দেশে প্রেরণ করা। ফলে আমাদের এখানে সম্পদের অপ্রতুলতা বা অভাব হয়ে গেছে এবং আমাদের যে নিজস্ব সংস্কৃতি ছিল, আমাদের যে নিজস্ব ঐতিহ্য ছিল, আমাদের যে নিজস্ব ব্যবসা কৃষি কাজের যে পেশাগুলো ছিল সেগুলোকে তারা কৌশলে ধ্বংস করে তাদের ইচ্ছা মতো আমাদেরকে চালিত করেছে। ফলে আমাদের অর্থনীতিতে একটি বড় ধরনের গ্যাপ আমরা হয়ে গেছি। এরপরে যেটা আছে পাকিস্তানের শাসন ও শোষণ, এটাও তারা 23 বছর ধরে পাকিস্তান, আমরা 1947 সালে দেশ বিভাগের পর মনে করছিলাম যে আমরা হয়তো স্বাধীন হলাম, কিন্তু প্রকৃতপক্ষে দেখলাম যে ব্রিটিশ থেকেও আরেক ব্রিটিশের অধীনে আমরা চলে গেছি। আমাদের এখান থেকে কোনো প্রকার অর্থনৈতিক উন্নয়নকে তারা গুরুত্ব দেয়নি। অর্থাৎ তারা ছিল 46% জনসংখ্যার আর আমরা ছিলাম 56, তারা ছিল 44। তারপরেও দেখা যাচ্ছে যে 70% অর্থ তারা তাদের দেশের উন্নয়নের জন্য ব্যয় করছে আর 25% অর্থ তারা কিন্তু আমাদের দেশের জন্য খরচ করছে। ফলে আমাদের কিন্তু উন্নয়নমূলক কর্মকাণ্ড, আমাদের এখানে ভারী শিল্প খুব একটা কিছু প্রতিষ্ঠিত হয়নি, অর্থনৈতিক উন্নয়ন ঘটেনি, মানব উন্নয়ন সূচকে আমাদের কোনো পরিবর্তন হয়নি। তারপরে দেখা যাচ্ছে যে দক্ষ জনশক্তি গড়ে ওঠেনি। এরকম অনেকগুলো বিষয়ে আমরা কিন্তু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছি এবং আমরা রোগে শোগে আক্রান্ত হয়েছে। আমাদের কিন্তু দারিদ্রতা আষ্টে পৃষ্ঠে একেবারে জড়িয়ে ফেলেছিল আমাদেরকে। সনাতন পদ্ধতির চাষবাস, এটা একটা বড় ধরনের একটা সমস্যা, যেহেতু আমরা ইদানিং কালে কিছু কৃষক তাদের চাষবাসের ক্ষেত্রে ধ্যান ধারণার পরিবর্তন করে আধুনিক চাষাবাদ পদ্ধতির দিকে ঝুঁকছে। তবে ম্যাক্সিমাম এখনো যারা কৃষক আছে আমাদের দেশে তারা কিন্তু সেই সনাতন পদ্ধতির চাষবাস, হালের লাঙল গরু এগুলো দিয়ে কিন্তু তারা চাষবাস করে। তারপরে তারা প্রকৃতির উপর নির্ভর করে থাকে, কখন বৃষ্টি হবে তখন একটু ফসল ফলাবে। তারা প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল অতিমাত্রায়। তারা আধুনিক সেচ ব্যবস্থার সাথে তারা খুব একটি পরিচিত নয়। তারপরে তাদের আধুনিক বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের সাথে তারা পরিচিত নয়। ফলে দেখা যাচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে উৎপাদন আমরা সেভাবে নিয়ে আসতে এখনো পর্যন্ত পারি নাই। এটা আমাদের দারিদ্র্যের একটা কারণ। এবং গ্রামীণ অঞ্চলে আমাদের কৃষি জমিতে দেখা যাচ্ছে যে ছদ্মবেশী বেকারত্ব বা প্রচ্ছন্ন বেকারত্ব কিন্তু এই চাষাবাদের কারণে রয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে শ্রমিক লোকসান বা বসে থাকছে যাদের কোনো উৎপাদনশীলতা নাই। এই কারণটাও কিন্তু একটা দারিদ্রতার একটা বড় কারণ। অনুন্নত শিল্প ব্যবস্থা, আমাদের শিল্প ব্যবস্থা এখনো উন্নত দেশগুলোর পর্যায়ে এখনো যেতে পারেনি, যদিও ইদানিং কালে সাম্প্রতিক কয়েক বছরে আমাদের একটু বিভিন্ন শিল্পের দিকে একটু ঝোঁক বাড়ছে বা বিদেশি বিনিয়োগ বাড়ছে। তবে ম্যাক্সিমাম টাইম স্বাধীনতার পরবর্তীতে আমাদের প্রায় 35-40 বছর ধরে কিন্তু আমাদের কিন্তু এই অঞ্চলে কিন্তু শিল্পের উন্নয়নে খুব একটা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আরো শিল্পগুলো যারা ছিল তাও ব্রিটিশ আমলের কিছু শিল্প ক্রমান্বয়ে ধ্বংস হয়ে গেছে। আমাদের 2005 সাল 2 সালের দিকে এসে ওই তৎকালীন সরকারের সময় কিন্তু যথেষ্ট পরিমাণ মিল ফ্যাক্টরি গুলোকে প্রাইভেটাইজেশনে দিয়ে দেওয়া হয়েছিল। যে আদমজি জুট মিলকে বন্ধ করে দেওয়া হয়েছিল, খুলনার নিউজ প্রিন্ট মিলকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরকম অনেকগুলো মানে ঘটনা ঘটে গেছে যেটা আমাদের শিল্প ব্যবস্থাকে আরো ধ্বংসের দিকে নিয়ে গেছে। প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার, এটা হচ্ছে আমাদের
প্রাকৃতিক সম্পদ যে পরিমাণে আছে সেটা আমরা সঠিক এবং সুষ্ঠু ব্যবহার করতে পারি না, কারণ হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণে কারিগরি দক্ষতা নাই, আমাদের সেই সক্ষমতা নাই। অর্থাৎ আমাদের প্রচুর পরিমাণে গ্যাস আছে, কিন্তু পুরোটা আমরা যে কনজিউম করব, আমরা যে তুলতে পারবো সে ধরনের কিন্তু আমরা করতে পারতেছি না, কারণ এইটা উত্তোলন করার জন্য যে ধরনের যন্ত্রপাতির প্রয়োজন, যে ধরনের মূলধন বা ক্যাপিটালের প্রয়োজন আমাদের নাই। ফলে আমাদেরকে অপূর্ণ ব্যবহারের মধ্যে থাকতে হচ্ছে, যেটা আমাদের দারিদ্র তার আরো একটি কারণ। এরপরে রয়েছে মূলধনের স্বল্পতা। যেহেতু আমাদের জনগণের মাথাপিছু আয় কম হওয়ার কারণে তাদের ভোগ প্রবণতা কম, সঞ্চয় কম, এই সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু সঞ্চয় কম হওয়ার কারণে আমাদের মূলধনও কম। ফলে আমাদের বড় বড় মেগা প্রজেক্ট বা বিগ প্রজেক্ট ধরতে গেলে যে পরিমাণে বিনিয়োগ করার দরকার, এইটা আমরা করতে পারছি না। ফলে অর্থনৈতিক উন্নয়নকে বাড়ানো যাচ্ছে না, কর্মসংস্থান বাড়ছে না, আর কর্মসংস্থান না বাড়ার কারণে কিছু লোক কিন্তু বেকার থেকেই যাচ্ছে, দারিদ্রতা থেকেই যাচ্ছে। এরপরে যে বিষয়টি আসছে তা হলো শিক্ষার হার কম। আমাদের শিক্ষার হার পার্শ্ববর্তী অনেক দেশ থেকে অনেক কম। আমাদের শিক্ষার, যদিও বলা হয় যে আমাদের সাক্ষরতার হার এখন 72%, বাস্তবে দেখা যাচ্ছে যে হয়তো এর থেকে অনেক কম থাকতে পারে। পার্শ্ববর্তী দেশগুলোতে আমাদের শ্রীলঙ্কায় 100% তাদের শিক্ষার হার, অথচ আমাদের এখানে অত্যন্ত কম। সেটা আমাদের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার ক্ষেত্রে একটা বাধা, যে কারণে এখানে দারিদ্র্যের হার অনেক বেশি। অধিক জনসংখ্যা, আমাদের এখানে জনসংখ্যা অনেক বেশি, আর ফলে এই বৃদ্ধিপ্রাপ্ত বা অধিক জনসংখ্যার জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য যতটুকু কর্মসংস্থানের দরকার, যে পরিমাণে উৎপাদনের দরকার, যে পরিমাণের তাদের সামাজিক নিরাপত্তার দরকার, যে পরিমাণ তাদের স্বাস্থ্য সুবিধা দেওয়ার দরকার, সকল কিছু কিন্তু সরকারের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে দারিদ্র কিন্তু থেকেই যাচ্ছে। দক্ষ শ্রমিকের অভাব, অর্থাৎ আমাদের এখানে অনেক শিল্প কলকারখানা বিদেশি বিনিয়োগ আসলেও, কিংবা আমাদের দেশে থেকে অনেক শ্রমিক বিদেশে যে বিভিন্ন কলকারখানা যদি কাজ করে, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে দক্ষ শ্রমিকের একটা অভাব থেকে যাচ্ছে। কারণ তারা অধিকাংশ অদক্ষ শ্রেণী, আধা দক্ষ শ্রেণী, তারা বিভিন্ন ধরনের কম ইল পেইড, যেটাকে বলা হয়, কম মজুরিতে তারা কাজ করছে। ফলে যে পরিমাণ তার দেশে ই করার কথা ছিল, রেমিটেন্স পাঠানোর কথা ছিল, সে কিন্তু সেরকম পারতেছে না, কারণ তাকে অনেক কম মজুরি দেওয়া হচ্ছে তার দক্ষতার অভাবের কারণে। আয় এবং সম্পদ বন্টনে অসমতা, এটা একটা গুরুত্বপূর্ণ দিক, যে আমাদের দেশের আয় এবং সম্পদ বন্টনে কিন্তু যথেষ্ট অসমতা রয়ে গেছে। দেশের মুষ্টিমেয় কয়েকটি পরিবারের হাতে এখনো পর্যন্ত দেশের সিংহভাগ অর্থ, আর বিশাল জনগোষ্ঠীর কাছে অত্যন্ত ক্ষুদ্র পরিমাণে অর্থ সম্পদ রয়ে গেছে, যেটা আয় এবং সম্পদ বন্টনের এক ব্যাপক বৈষম্য সৃষ্টি করেছে, এবং এটাই আমাদের দারিদ্র্যের আরো একটি কারণ। প্রাকৃতিক দুর্যোগ, আমাদের দেশে কৃষি বলো, যেহেতু আমাদের কৃষি নির্ভর দেশ, আমাদের এখনো কৃষি কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল, এবং যদি বন্যা হয় ফসল হানি হবে, খরা হলে ফসল হানি হবে। এছাড়াও বন্যা হলে, সাইক্লোন হলে দেখা যাচ্ছে যে বিশাল এলাকা প্লাবিত হয়, ফসল ক্ষেতগুলো ধ্বংস হয়ে যায়, গবাদি পশু মারা যায়, মানুষের জীবন হানি হয়। এগুলো করে প্রচুর সংখ্যক ঘরবাড়ি তারা উদ্বাস্তু হয়ে যায়, যাতে করে পরবর্তীতে তারা আর পুনরায় আবার আগের অবস্থায় ফিরে আসার জন্য তাদের অনেক কঠিন পরিশ্রম করতে হয়, কিন্তু প্রাকৃতিক মানে স্বাভাবিকভাবে তারা দরিদ্র থেকে যায়। দুর্নীতি, অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য যে সমস্ত কর্মকাণ্ড বা কর্ম পরিকল্পনা হাতে নেওয়া দরকার বা নেওয়া হয়, সেগুলোকে যদি যথাযোগ্য বাস্তবায়ন না করা যায়, তবে কিন্তু দেশের অর্থনীতি চাঙ্গা হয় না। এবং এক্ষেত্রে দরিদ্র বিমোচনের জন্য যে ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়, সেখানেও কিন্তু দুর্নীতির ছোঁয়া থেকে যাচ্ছে। ফলে দুর্নীতির ফলে সরকারি প্রচুর পরিমাণে অর্থ অনিষ্ট হচ্ছে, অপচয় হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা স্টেক হোল্ডার, তারা কিন্তু এর কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। স্বল্প মাথাপিছু আয়, এটা বাংলাদেশের একটা বৈশিষ্ট্য, যেহেতু আমাদের এখানে জনসংখ্যা অনেক বেশি, আমাদের জিডিপি থেকে যা আসে তা দিয়ে, মোট জাতীয় আয় থেকে আমরা যদি মোট জনসংখ্যা দিয়ে ভাগ করি, আমাদের মাথাপিছু আয় পাওয়া যায়, এবং সেইটা যেহেতু আমাদের জনসংখ্যা বেশি, মাথাপিছু আয় স্বাভাবিক ক্ষেত্রেই কমে যায়। এই কারণে আমাদের এই স্বল্প মাথাপিছু আয় থাকার কারণে আমাদের সঞ্চয় প্রবণতা কম হয়, বিনিয়োগ কম হয়, উৎপাদন কম হয়। ফলে ওই যে সেই দরিদ্রের দুষ্টু চক্র, সে তার ভিতর থেকে আমরা বেরোনো আমাদের জন্য খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আদর্শহীন উন্নয়ন পরিকল্পনা, বাংলাদেশের
উন্নয়ন কাজে এ যাবৎকালে যত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার কোনো টার্গেট ছিল না, কোনো ভিশন ছিল না। একমাত্র 2009 সালে যে ভিশন 2021 এবং তার পরবর্তীকালীন ভিশন 2041, এরকম যে দীর্ঘমেয়াদী একটা টার্গেটকে সামনে নিয়ে যে একটা পরিকল্পনা করা, যে আগামী অমুক এত বছর পরে আমাদের দেশকে আমরা অমুক জায়গায় রাখতে চাই, আমাদের এই খাতের উন্নয়ন করব, এরকম টার্গেট কখনো আমাদের দেশের অর্থনৈতিক কোনো পরিকল্পনায় ছিল না। ফলে অর্থনীতিকে সেভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি নাই। একটা উদ্দেশ্যহীন পথে আমাদের দেশের অর্থনীতিটা এগিয়েছিল। এরকম একটা অবস্থার কারণে আমরা কিন্তু দেশকে সেভাবে সেই অবস্থানে নিয়ে যেতে পারি নাই। এটা একটা বিষয় দাঁড়ালো। এরপরে যেটা রয়েছে সামাজিক নিরাপত্তার অভাব। আমাদের এখানে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিদেশে বা অন্যান্য দেশে যে পরিমাণে আছে তার থেকে যথেষ্ট পরিমাণে কম আছে। অন্যান্য দেশে দেখা যাচ্ছে যে বেকারদের জন্য বেকার ভাতা থাকে। আমাদের দেশেও কিছু কিছু সরকার ইদানিং অনেক কর্মসূচি গ্রহণ করছে, যেটা দারিদ্রতাকে কাঙ্ক্ষিত পর্যায়ে কমিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে। আমরা সেটা পরবর্তীতে দেখবো যে সরকারের কর্মসূচিগুলো। তবে সামগ্রিকভাবে উন্নত দেশের যে পরিমাণ সামাজিক নিরাপত্তা ব্যবস্থা থাকে সেই নিরাপত্তার তুলনায় বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা খুবই অপ্রতুল। ত্রুটিপূর্ণ ভূমিসত্ত্ব ব্যবস্থা বাংলাদেশের অর্থনীতির এই গরিব সৃষ্টি করার জন্য আরো অধিকাংশভাবে দায়ী। বাংলাদেশের যেটা বলেছিলাম মুষ্টিমেয় কয়েকটি পরিবারের হাতে এদেশের প্রায় 70% উপরে সম্পদ। দেখা যাচ্ছে 5% হাতে সম্পদ আছে 70%, আর 95% উপরে লোকের হাতে সম্পদ আছে 30%। ফলে এখানে জমির মালিকানা দেখা যাচ্ছে কারোর 500 বিঘা জমি আছে আর কারোর আবার 5 শতক নাই, এরকম একটা অবস্থা। ফলে এখানে একটা ব্যাপক বৈষম্য থেকে যাচ্ছে। বাংলাদেশের এই ধরনের কাজ থেকে মানে অর্থনৈতিক সাম্য বজায় রাখার জন্য, কৃষিক্ষেত্রে উন্নয়নকে আরো বেশি ত্বরান্বিত করে নেওয়ার জন্য বিগত সময়ে স্বাধীনতা পরবর্তীকালীন পরে কিন্তু বাংলাদেশে কয়েকটি ভূমি সংস্কার আইন হয়েছে, ভূমি স্বত্ব ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে সেগুলোর পুরোপুরি সফলতা বা আলোর মুখ দেখে নাই। এই গেল বাংলাদেশের দারিদ্র্যের কারণ। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আচ্ছা, যদি না থাকে তাহলে আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাই। বাংলাদেশে বর্তমানে দারিদ্র পরিস্থিতি, এই পরিস্থিতিটা কেমন আমরা একটু দেখে নিই। যে আমরা একটা ডাটা এখানে নিয়েছি, এটা হচ্ছে ডাটাটা আসছে কোথা থেকে সেটা আমি বলছি। সেটা বিবিএস রিপোর্ট 2019 সালের ডিসেম্বরের 18 তারিখে প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অর্থাৎ বিবিএস। তারা যে রিপোর্ট প্রকাশ করেছিল যে বর্তমানে বাংলাদেশের দারিদ্র পরিস্থিতি কেমন। 2000 সালে বাংলাদেশের দারিদ্র ছিল হচ্ছে 48.9%, যেখানে হার্ডকোর পৌর বা চরম দারিদ্র ছিল হচ্ছে 34.3%। এটাকে ক্রমান্বয়ে কমতে কমতে 2005 সালে আসে 40% এবং চরম দারিদ্র 25%, 25.1, 2010-এ 31.5, 2000 চরম দারিদ্র হয় 17.5, 2016-তে হয় 24.3, 2000 আর চরম দারিদ্র হয় 12.9। 2016-17-তে 23.1, চরম দারিদ্র 12.1, 2017-18 অর্থ বছরে 21.8 ছিল দারিদ্র, আর চরম দারিদ্র ছিল 11.3। 2018-19 সর্বশেষ প্রাক্কলন করা হয়েছে, যেটা 2018-19 অর্থ বছরে দারিদ্র হচ্ছে 20.5 এবং 10.5 হচ্ছে সেখানে চরম দারিদ্র। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের দারিদ্র পরিস্থিতি। এটার সূত্র হচ্ছে বিবিএস রিপোর্ট 2019-এর প্রকাশ হয়েছিল 18 ডিসেম্বর 2019। তোমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে ঢুকলে এইটা পেয়ে যাবে তথ্যটা। এরপর আমরা যদিও সরাসরি আমাদের সিলেবাসের সাথে সরাসরি নাই, তবে এর সাথে কিছু আমাদের রিলেটেড বলে আমরা এটা আনছি যে বিশ্ব দারিদ্র বিমোচন নিয়ে কি ভাবছে। এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি হলো ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ
লক্ষ্যমাত্রা জাতিসংঘ এই লক্ষ্যগুলো প্রণয়ন করছে এবং টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক লক্ষ্যমাত্রা হিসেবে এগুলোকে প্রকাশ করছে। এসব লক্ষ্য এর আগে যেটা ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, সেটার পরবর্তী ধাপ হিসেবে এটা করা হয়েছে। এটা 15 সালের শেষ নাগাদ এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এবং তার পরবর্তীতে যেটা 16 সাল থেকে 30 সাল পর্যন্ত এখানে শুরু হয়েছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যার লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি এবং সুনির্দিষ্ট লক্ষ্য এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে 169টি। 25 থেকে 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউএন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সামিটে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের আলোচনার মাধ্যমে এই লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। সম্মেলনের বিষয়বস্তু ছিল ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, দ্য 2030 এজেন্ডা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আমরা খুব দ্রুত সাস্টেইনেবল ডেভেলপমেন্টের গোলগুলো আমরা একটু দেখবো, আলোচনা করতে গেলে আসলে সময় পাবো না, কিন্তু কন্টেন্ট অনেক বেশি। দেখো, সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান, এটা বৈশ্বিক চিন্তা ভাবনা। ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টি মান অর্জন এবং টেকসই কৃষির প্রসার, সকল বয়সী সকল শিশু মানুষের জন্য সুস্বাস্থ্য কল্যাণ নিশ্চিতকরণ, সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক সমতা ভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি, জেন্ডার সমতা অর্জন, সকল নারী এবং মেয়েদের ক্ষমতায়ন করা, সকলের জন্য পানি স্যানিটেশনের টেকসই ব্যবস্থা প্রাপ্যতা নিশ্চিত করা, সকলের জন্য সাশ্রয়ী নির্ভরযোগ্য টেকসই আধুনিক জ্বালানির সহজলভ্য করা, সকলের জন্য পূর্ণাঙ্গ উৎপাদনশীল কর্মকাণ্ড কর্মসংস্থান শোভন কর্ম সুযোগ সৃষ্টি করা, স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক টেকসই ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা, অভিঘাত সহনশীল কাঠামো অবকাঠামো নির্মাণ এবং অন্তর্ভুক্তিমূলক টেকসই শিল্পায়নের প্রবর্তন। 10 নম্বর গোল বলা হচ্ছে আন্ত এবং আন্তদেশীয় অসমতা কমিয়ে আনা, অন্তর্ভুক্তিমূলক নিরাপদ অভিঘাত সহনশীল এবং টেকসই নগর ও জনবসতি গড়ে তোলা, পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবেলায় জরুরি ব্যবস্থা প্রদান করা, টেকসই উন্নয়নের জন্য সাগর মহাসাগর এর সম্পদের ব্যবহার, স্থলজ বাস্তুসংস্থানের পুনরুদ্ধার সুরক্ষা প্রদান, টেকসই ব্যবহারে পৃষ্ঠপোষকতা করা, টেকসই উন্নয়নের জন্য শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রণয়ন করা, টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক অংশীদারিত্বকে উজ্জীবিতকরণ এবং এর বাস্তবায়নের উপায়কে শক্তিশালী করা। এটা ছিল আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এটাও কিন্তু দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে এদের কার্যক্রম বা লক্ষ্য রয়েছে। আমরা পরবর্তী স্লাইডে চলে আসি যে বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে সরকারের ভূমিকা। আমরা সরকারের কর্মসূচিকে মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী করা, একটা হচ্ছে খাদ্য নিরাপত্তা কর্মসূচি, আর একটা হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্মসূচি। তাহলে আমরা যেটা দেখবো যে প্রথমে হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভিতরে নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির ভিতরে কি কি আছে? বয়স্ক ভাতা কর্মসূচি। আমরা জানি যে সরকার বয়স্ক ব্যক্তিদেরকে তাদের জীবন ধারণের জন্য, তাদের বেঁচে থাকার জন্য ন্যূনতম মৌলিক চাহিদার প্রয়োজন মেটাতে যেতে পারে, কোনো সমস্যা না হয় সেজন্য বয়স্ক ভাতা কর্মসূচি প্রণয়ন করছে। এবং বর্তমানে বয়স্ক ভাতার মাধ্যমে একজন ব্যক্তি মাসে 500 টাকা করে পাচ্ছে। এরপর অ্যাসিড দগ্ধ শারীরিক প্রতিবন্ধীদের বিশেষ ক্ষুদ্র ঋণ এবং পুনর্বাসন কার্যক্রম, যারা অ্যাসিড দগ্ধ নারী আছে এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছে এদের জন্য তাদের পুনর্বাসন কার্যক্রম আছে এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে। এরপরে অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য একটা বিশেষ ভাতা এটা সরকার গ্রহণ করেছে। বিধবা, স্বামী পরিত্যক্তা, দুস্থ মহিলা এদের জন্য কার্যক্রম আছে। দারিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করা হয়েছে, বর্তমানে এটা বাংলাদেশে চালু আছে। মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা আছে। মুক্তিযোদ্ধা এবং তাদের পোষ্যদের প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম। আশ্রয়ন 2, এখানে আশ্রয়নের মাধ্যমে প্রায় 300 কোটি টাকা ব্যয়ে 4722টি পরিবার এখানে আশ্রয়ন করা হয়েছে। একটি বাড়ি একটি খামারের মাধ্যমে প্রত্যেক বাড়িকে স্বাবলম্বী করে তোলার জন্য তাদের সরকারি তরফ থেকে সাহায্য সহযোগিতা দেওয়া হয়েছে এবং সেটা মনিটরিং করা হচ্ছে। আমরা এটা অর্থনৈতিক সমীক্ষার লেটেস্ট খবরটা দেখে নেব একটু পরে। ঘরে ফেরা একটি কার্যক্রম, যারা দুস্থ পুনর্বাসিত তৃণমূল ছিন্নমূল যারা নিজেদের বাড়ি ছেড়ে দূরে কোথাও বসবাস করছে তাদেরকে যেন তাদের নিজে এলাকায় এসে নিজে বাড়িতে একটু ঘর তৈরি করে বা সেখানে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করে বেঁচে থাকতে পারে, সেই ব্যবস্থার জন্য সরকারি একটা কর্মসূচির নাম হচ্ছে ঘরে ফেরা। অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান, অর্থাৎ
এটা হচ্ছে যারা অতিমাত্রা দরিদ্র তাদের জন্য এই 100 দিনের কর্মসূচি আগে ছিল, এখন এটা বোধহয় 40 দিনের কর্মসূচি আছে। এটা সব জায়গায় প্রতি বছরই বিভিন্ন সময় যখন কাজ কম কম থাকে তখন কিন্তু এই কার্যক্রমটা করা হয়। এই রাস্তাঘাট নির্মাণ করা, গ্রামের কিছু হালকা পূর্ত কাজ টাজ করা, টার্গেট কিন্তু আসলে ওদের কিছু সহযোগিতা করা, কাজ যতটুকু হলো ততটুকু হলো, এটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা না, মূলত দরিদ্র বিমোচনের জন্য কাজ করা। আমরা একটু এখান থেকে আমরা দেখে নিই মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা। এটা হচ্ছে একজন মুক্তিযোদ্ধাকে বর্তমানে সরকার প্রতি মাসে 10,000 টাকা করে ভাতা দিচ্ছে, এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে দেওয়া হচ্ছে, যারা বীর শ্রেষ্ঠ তাদেরকে মাসে 35,000 টাকা করে, যারা বীর বিক্রম তাদেরকে দেওয়া হচ্ছে 30,000 টাকা করে, যারা বীর উত্তম তাদেরকে 20,000 করে, যারা বীর প্রতীক তাদেরকে দেওয়া হচ্ছে 15,000 টাকা করে। এছাড়াও তাদেরকে প্রতি বছর তাদেরকে বৈশাখী ভাতা বা উৎসব ভাতা দেওয়া হচ্ছে, এবং প্রতি বছর তাদের 5,000 টাকা করে সরকার 16 ডিসেম্বরে আমাদের যে বিজয় দিবস, সেই বিজয় দিবস উদযাপনের জন্য একটা স্পেশাল ভাতা তাদেরকে সরকার প্রদান করছে। দেখো, বয়স্ক ভাতা খাতে সরকার 2400 কোটি টাকা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদের জন্য প্রায় 840 কোটি টাকা, এবং মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ 3,305 কোটি টাকা, এটা 2019 সালে এটা যে জাতীয় বাজেট ছিল সেখানে বরাদ্দ রাখা হয়েছে। পিকেএসএফ এর মাধ্যমে কর্মসংস্থান সেখানে 717 কোটি টাকা, আর্থিক পরিষেবা কর্মসূচি এখানে প্রায় 232 কোটি টাকা, এরকম বিভিন্ন অর্থ দেওয়া হয়েছে। আমরা এটা পরবর্তী স্লাইড গুলো দেখে নিই। তারপরে নিরাপত্তা খাদ্য কর্মসূচির ভিতরে আছে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, এটা এখনো চলমান সব জায়গায়। ভিজিডি অর্থাৎ ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে ভিজিএফ ভালনারেবল গ্রুপ ফিডিং, আর একটা হচ্ছে টেস্ট রিলিফ। এটা সরকারের কার্যক্রম আগে থেকে এখন চালিয়ে আসছে। এর পরবর্তীতে যেটা আছে, আমরা সামাজিক নিরাপত্তা এবং সামাজিক ক্ষমতায়ন খাতে আমরা ওখান থেকে একটা স্লাইড পেজ আমরা জাস্ট কাট করে নিয়ে আসছি এখানে। সেটা হচ্ছে যে সরকারের যে অর্থ এখানে বরাদ্দ হয়েছিল সে বিভিন্নভাবে যে নগদ প্রদান সহ বিভিন্ন ভাতা, সামাজিক ক্ষমতায়ন এখানে 32,783 কোটি টাকা সহ 2018-19 খরচ হয়েছে মোট 64,176.48 কোটি টাকা। ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ভিতরে যারা আছে সেখানে আছে আমাদের সমাজসেবা অধিদপ্তর, বাংলাদেশের সমাজসেবা অধিদপ্তরের ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে গরিব দরিদ্রদের এই বিভিন্ন অর্থ সহায়তা করে যাচ্ছে। পল্লী উন্নয়ন বোর্ড আছে এখানে, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এদের জন্য কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচনের সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম উপজেলা পর্যায় থেকে পরিচালিত হচ্ছে। মহিলা শোষী বিষয়ক কার্যক্রম মন্ত্রণালয় যারা মহিলা শিশুদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে, তাদের ঋণ সহায়তা দিয়ে তাদের স্বাবলম্বী করার ক্ষেত্রে কাজ করেছে। দারিদ্র্য বিমোচনের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এদেরও বিভিন্ন কর্মসূচি কার্যক্রম রয়েছে। এছাড়াও বিভিন্ন এনজিও যেমন গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিক্ষা সহ দেশে কার্যরত বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এই দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তো আমরা যেটা দেখছিলাম যে সরকারি বিভিন্ন কর্মসূচির মধ্যে এই যে আমরা দেখছিলাম যে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, এখান থেকে আমরা যে একটা স্লাইড দিচ্ছিলাম শীট থেকে, যেখানে আরো অনেক কর্মসূচি আছে, ঘরে ফেরা কর্মসূচি আছে, তারপরে অনেক অনেক কর্মসূচি। এই স্লাইড এইটা যদি তোমরা সফট কপি কারো লাগে আমাকে ইমেইলে নক করো, আমি তোমাদেরকে অবশ্যই ইমেইলের মাধ্যমে এটা দিয়ে দিতে পারবো। তারপরে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ওইটা যদি কারো লাগে সেটাও আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি বাংলাদেশের দারিদ্র পরিস্থিতি, দারিদ্র পরিমাপের বিষয় এবং এই সংক্রান্ত বাংলাদেশের বিভিন্ন কর্মসূচি, বৈশ্বিক পরিস্থিতি, তোমরা এতক্ষণ যারা আমার সাথে ছিলে, ক্লাস উপভোগ করলে, তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। তোমরা ভালো থাকবে।